বন্ধুরা 2023-এর শেষ হতে চলল, 2024-এর দোরগোড়ায় আমরা এখন। আর এই মুহূর্তে শেষ লাইভ আজ, কারণ 2023 চলে যাচ্ছে। আপনাদের সঙ্গে অনেক গল্প হয়েছে, অনেক খবর দেখিয়েছি, অনেক জায়গায় পুজো, বিভিন্ন কিছু অনুষ্ঠানে ভিডিও আমি দেখিয়েছি আপনাদেরকে। আর আজ 2023-এর শেষে আপনাদের সঙ্গে একটা ছোট্ট আড্ডা তো মানতে হয়। ব্যাপারটা হচ্ছে কি পেলাম বা কি পেলাম না, কত কিছু খাতায় নথিভুক্ত হলো, কত কিছু করতে পারলাম না খবরের, সেসব হিসেব নিয়ে আজকে নয়। ব্যাপারটা হচ্ছে 2023 কিন্তু আমার কাছে অনেকটা স্পেশাল ছিল। আপনাদের সঙ্গে বহু মিট করেছি, বিভিন্ন খবর করেছি। 2024টাও ঠিক তেমনই যাবে। 2024-এ কিন্তু আরও বেশি অনুষ্ঠানের ভিডিও আপনাদের কাছে তুলে ধরবো আমি, এটা অবশ্যই আপনারা প্রত্যাশা রাখতে পারেন। নতুন নতুন ভিডিও, বিভিন্ন জায়গার ভিডিও এবং খবর করতে গিয়ে যেসব জায়গায় আমি পৌঁছে যাই সেখানকার ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো, এটা একদম পাক্কা। বিষয়টা হচ্ছে আজকে লাইভে এসে আপনাদের সঙ্গে একটু শুভেচ্ছা বিনিময় অবশ্যই করতে হবে, কারণ 2023-এ আপনাদের মতো বহু মানুষজনের সঙ্গে আমি মিট হয়েছি, যাদের অনুষ্ঠানে গেছি, অনেকে শুভেচ্ছা জানিয়েছে, অনেকে আকুলতায় ভরিয়ে দিয়েছে। তাদের কথাগুলো আজকে না বললে সত্যিই খারাপ হবে। যেমন সোনামী কালীতলায় গিয়েছিলাম, সৃজন কুণ্ডু অত্যন্ত ভালো একটা ছেলে, এবং ওদের অনুষ্ঠানে গিয়ে কালী পুজোর সময় যে আকুলতা পেয়েছি এবং যে শুভেচ্ছা পেয়েছি, অবশ্যই বলতে পারি এই বছরের সেরা। এছাড়াও তুলসী এরিয়ায় গেছি, ওর পাশেও অনেক জায়গায় গেছি, ঠিক জায়গাগুলোর নাম এখন মনে পড়ছে না। তো তাদের দিকে সেই সমস্ত দাদাদের কথা অবশ্যই বলতে হয়। তারা নিজেদের মতো করে আমন্ত্রণ জানিয়েছেন, আমিও চেষ্টা করেছি তাদের অনুষ্ঠানে গিয়ে, খুব ভালো লেগেছে। এইভাবেই 2023টা আমার কাছে ছিল। আজকে যেমন আজকে শেয়াগুড়িতে একটা প্রোগ্রাম হচ্ছিল, আমাকে আমন্ত্রণ করুক বা নাই করুক সেটা বড় কথা না, অন্য অনুষ্ঠান আমার চোখের সামনে পড়লে অবশ্যই আমি সেটা আপনাদের সামনে তুলে ধরি, এটা আমার কর্তব্য। কারণ সেই অনুষ্ঠানটা হয়তো তারা হয়তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারেনি, কিন্তু আমি তো আছি, তাদের অনুষ্ঠানের সামনে দিয়ে যাচ্ছি, তাদের অনুষ্ঠানটা কি দেখাবো না? এটা তো হয় না, কোথাও তো বাধ্যবাধকতা নেই যে আমাদের অনুষ্ঠান দেখাবেন না। আর সেই অনুষ্ঠানগুলো তুলে ধরি আপনাদের সামনে, আপনারা ভালোভাবে নেন। এবং সেই অনুষ্ঠানে গিয়েই দেখা যায় বহু মানুষের সঙ্গে, ও দাদা আপনি এসছেন, আরে আপনার অনুষ্ঠান দেখি, আপনার ভিডিও দেখি, খুব ভালো লাগে, এই যে কতক্ষণ আপনারা বলেন, এটা অবশ্যই ভালো দিক। 2024 কিন্তু আপনাদের কাছ থেকে অনেক কিছু আমি আশা করছি, কারণ আপনারা যদি আমাকে আমন্ত্রণ জানান নিশ্চয়ই ইনবক্সে জানাতে পারবেন, আমার নাম্বারও দিয়ে দেবো এবার থেকে। এবং এইভাবে মাফ করবেন, এইভাবে কিন্তু বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন জায়গার খবর, কি হচ্ছে না, কোন জায়গাটার কোন খবরটা তুলে ধরার প্রয়োজন, কোথায় রাস্তা খারাপ, কোথায় ব্রিজ ভেঙে গেছে, কোথায় নতুন সেতু উদ্বোধন, সমস্তটাই এবার দেখানো হবে। কিন্তু রাজনীতি বাদ দিয়ে, রাজনীতির কোনো খবর আমরা কিন্তু দেখাবো না। বারবার বলছি আপনাদেরকে, রাজনীতির কোনো খবর, কোনো মিছিল, মিটিং বা র্যালি আমি অবশ্যই দেখাবো না। এটা আমাদের একটা নিজস্বতা, কারণ এই পেজ আমতা 24/7 আপনাদের জন্য, আপনাদের কথা তুলে ধরার জন্য। কখনোই এটা কিন্তু কাম্য নয় যেখানে রাজনীতির ছোঁয়া আসুক। রাজনীতির জায়গায়, তার জন্য অনেক চ্যানেল আছে, সেখানে হোক। তো 2023-এ আমরা যেসব খবর দেখেছি তার থেকে সব থেকে আমার একটা খারাপ লেগেছিল, যেটা হচ্ছে আমতার পাবলিক লাইব্রেরি। মানে একটা আমরা যখন গেছি সেখানে দেখছি অন্ধকারে পুরো একটা যে বিল্ডিং, সেই বিল্ডিংটা যেন ভূতের বাড়ি হয়ে পড়ে রয়েছে। মানে এই ধরনের ঘটনাগুলো সত্যিকারে নিজেদেরকেও খারাপ লাগে, বা বিশেষ করে যে কেন এমন হবে। একটা এত শতাব্দী প্রাচীন একটা লাইব্রেরি, যেখানে বহু মানুষের পায়ের স্পর্শ পড়েছে, তারা বই পড়তে আসতো, নতুন নতুন গল্প বই পড়তে আসতো, বিভিন্ন বই পড়তে আসতো। আর সেই বাড়িটার কি অবস্থা! লকডাউনের পরবর্তী পরিস্থিতিতে বহু জায়গায় বহু কিছু বন্ধ হয়ে গেছে, কিন্তু তা বলে একটা লাইব্রেরি বন্ধ হয়ে যাবে? আপনারা বলুন তো, আপনাদের কি কখনো খারাপ লাগেনি যে আমতার লাইব্রেরি একটা আমতার মানুষের কাছে একটা নয়নের মণি? শুধু তো আমতা না, আমতার শহরকে বাদ দিই, আমতার শহরের চারিদিকে হাজারো মানুষ ছড়িয়ে আছেন যারা এই লাইব্রেরির সঙ্গে যুক্ত, যারা এই লাইব্রেরিতে একটা না একটা মুহূর্ত কাটিয়ে গেছে, বই পড়েছে। সেই লাইব্রেরিটা হাইল দেখে সত্যি আমারও খুব খারাপ লেগেছে যে এই লাইব্রেরিটা কেন এমন হয়ে থাকবে, কেন সরকার এই জন্য ব্যবস্থা নেবে না, কেন এই লাইব্রেরিটাকে বিডিওর পক্ষ থেকে চালু করার উদ্যোগ নেওয়া হবে না। আমি নিজে লাইভ দেখিয়েছি আপনাদেরকে। এরপরে একটা বিষয় আছে কুলিয়াঘাট, কুলিয়া সেতু নিয়ে আমি কিন্তু বেশ কয়েকবার খবর করেছি,
এবং রিসেন্ট কালকেও একটা ভিডিও আসবে কুলিয়াঘাটে, যে কুলিয়া সেতু যেটা আছে দ্বীপাঞ্চল বাসিন্দাদের কাছে সবথেকে বড় সমস্যার একটা বিষয় ছিল যে কুলিয়ার এই বাঁশের সেতু কেন দীর্ঘদিন ধরে পড়ে থাকবে, তারা ওখানকার মানুষজন কি অপরাধ করেছে, কেন তারা সেই বাঁশে ভাঙা নড়বড়ে একটা বাঁশের সেতু দিয়ে তারাই বা কেন পারাপার করবে। অবশ্যই সরকার সেখানে ব্রিজ করছে, ব্রিজের পিলার পুঁতছে, সেই সমস্ত কাজের খবর অবশ্যই কালকে আসবে বা আগামী দিনে আসবে। এর পাশাপাশি আরও বেশ কিছু জায়গার খবর আমি দেখেছি, যার মধ্যে রয়েছে থলিয়া ঘাট, থলিয়া রসপুর ঘাটে যে ঘটনাটা ঘটেছিল, একজন পার হতে গিয়ে ওখানে ভেসে যান, তো সেই সমস্ত খবর আমি দেখিয়েছি। দামোদর মেলা কেন বন্ধ হয়ে গেল, বহু মানুষজন বলছেন দামোদর মেলা একটা সংস্কৃতি মেলা, আমতা শহর কেন্দ্রিক যে সমস্ত মানুষ রয়েছেন তাদের শুধুর জন্য নয়, গোটা রাজ্যের মানুষজন কিন্তু দামোদর মেলার খোঁজ রাখতেন, এটা কিন্তু বাস্তব। দীর্ঘদিন মেলা অনুষ্ঠিত হয়েছে রসপুর এলাকার। রসপুর এলাকার যদি আপনি কোনো কথা বলেন দুটো নাম এসে যায়, এক হচ্ছে নীলকুঠি আর দ্বিতীয় হচ্ছে দামোদর মেলা। নীলকুঠির খবর নিয়ে আমি একটু পরে আসছি। দামোদর মেলা কিন্তু এবারে হয়নি অনুষ্ঠান। কেন হয়নি? লোক সংস্কৃতির আখড়া তো ওটা, ওখানে ছৌ নাচ দেখানো হয়, বিভিন্ন ধরনের লোক সংস্কৃতির পাঠ হয়, বাউল গান হয়, বিভিন্ন রকম যাত্রা অনুষ্ঠান হয়, নাটক হয়, মানুষ তো দেখতে আসে। এবারে কিন্তু দামোদর মেলা হলো না, অবশ্যই একটা খারাপ দিক, আমি নিশ্চয়ই নিজে বলবো। অনেকে আবার আমাকে কমেন্টস করেছে দেখলাম, দিদি দাদা মেলা মেলা করে কি হবে। আরে দাদা মেলা মেলা করে যে কী হবে সেটা যদি আপনি বুঝতেন তাহলে এই কথাটা বলতেন না যে মেলা মেলা করে কি হবে। মেলা মানে এই নয় যে শুধুমাত্র গেলাম, হই করে ঠাকুর দেখলাম বা হই করে অনুষ্ঠানে গিয়ে বিভিন্ন নাগরদোলা উঠলাম, সেটা নয়। একটা লোক সংস্কৃতির মেলা হচ্ছে দামোদর মেলা। এই দামোদর মেলার কিন্তু একটা উদ্দেশ্য রয়েছে, সব বিভিন্ন এলাকার মানুষজন কিন্তু ওই স্টেজটাকে ব্যবহার করেছে, তাদের প্রথম স্টেজ হিসেবে ব্যবহার করেছে। এবার আসি নীলকুঠি। নীলকুঠি হচ্ছে রসপুর এলাকার একটা আইকন। আপনি যখন গুগলে সার্চ করবেন যে ইতিহাসে নীলকুঠির জায়গা, তার মধ্যে কিন্তু চলে আসে রসপুর এলাকার নাম। সেই রসপুরের নীলকুঠি কিন্তু আর তো নীলকুঠি নেই বললেছে, অবশিষ্ট কিছু রয়েছে ইট ওটা, সেও কবে না কবে হয়তো চলে যাবে করবে। মানে এই ধরনের ইতিহাস যদি হারিয়ে যায় মানুষজনের কাছ থেকে, এটা কিন্তু নীলকুঠি যে খুব ভালো জিনিস তা নয়, যে খুব দর্শনীয় জিনিস তা নয়। যে নীলকুঠির মাধ্যমে আমরা অনেক ইতিহাস পড়েছি, নীলকুঠির ইতিহাস, নীলকুঠির সেই কালো দিনের ইতিহাস, কিন্তু সেই নীলকুঠি কি সেটাও তো দেখা মানুষজনের কাছে একটা ইতিহাস। আপনি যখন ইতিহাস বইয়ে পড়বেন, সেই ইতিহাসটাই যখন আপনি চোখের সামনে দেখতে পাবেন যে এইটাই নীলকুঠি ছিল, এখানে নীলের সমস্ত নীল র মেটেরিয়াল এসে এখানে পড়তো এবং এখান থেকেই কীভাবে নীলে পরিণত হতো সেগুলো দেখা ছিল। অবশ্যই একটু তো সংরক্ষণ করা প্রয়োজন ছিল। এর পাশাপাশি আমতা থেকে রসপুর রাস্তাটা কিন্তু অত্যন্ত খারাপ, আপনারা নিশ্চয়ই জানেন। ওই রাস্তাটায় কিন্তু যাতায়াত যারা করেন তারা জানেন কি পরিস্থিতি রয়েছে। মানে ইট তো উড়ে গেছে এবং কি বলবো, আরও বেশ কিছু অবস্থা একদমই খারাপ, ধুলো বালি পড়ে রয়েছে, যে কোনো মুহূর্তে গাড়ির চাকা স্লিপ খেতে পারে। তো এই রকম যদি অবস্থা থাকে সেটা কিন্তু খারাপ, কারণ ওখান থেকে বহু মানুষজন দুটো কলেজ আছে, একটা ডিএলএড কলেজ, একটা বিএড কলেজ, সেখানে মানুষজন আসেন, পড়াশোনা করতে আসেন। এছাড়াও বেশ কয়েকটা স্কুল আছে এবং ওই হ্যাঁ বলো কে কমেন্টস করছো। তো যাই হোক, ওই সমস্ত এলাকার মানুষজনই কিন্তু ওর উপর দিয়ে নির্ভর ছিল। একটা সময় তো ট্রেকার চলতো, সেই ট্রেকার এখন ছোট গাড়ির দাপট হয়তো বন্ধ হয়ে গেছে, সেই ট্রেকার চালকরাই এখন টোটো চালাচ্ছে। মানে এই ধরনের ঘটনা ঘটছে। তো যাই হোক, আপনাদের সঙ্গে যে বিষয়গুলো আলোচনা করছি, আমাকে যারা মানে রসপুর এলাকার মধ্যে কাকন কিন্তু আমাকে অনেক কথা বলে, অনেক গল্প হয় ওর সাথে, খুব ভালো ছেলে। কাকনের সাথে আমি বিভিন্ন সময় কথা বলেছি, ও আমার ফোনও করে। মানে ও কিন্তু খুব ভালো, আমাদের ভালো ভিউয়ার্সের মধ্যে ও একজন পড়ে, খুব দুর্দান্ত অমায়িক ছেলে এবং খুব পরিশ্রমী। তো কাকন, তুমিও ভালো থেকো, তোমাকেও নতুন বছর শুভেচ্ছা জানাই। এর পাশাপাশি আরও বেশ কিছু আজকের কথা, আজকে আমি শেয়াগুড়ি ব্রিজে পাস করছিলাম, যখন শেয়াগুড়ি অনুষ্ঠান করে আসে এক দাদা বাইক নিয়ে যাচ্ছিলেন তার ফ্যামিলিকে নিয়ে, আমাকে দেখতে পেয়ে স্লো করলেন গাড়িটা এবং বললেন, দাদা আপনার খুব ভিডিও দেখি, ভালো লাগে। মানে বিদ্যাসাগর সম্ভবত নাম বললেন উনি, যাই হোক নামটা আমি ঠিক মনে করতে পারছি না এক্স্যাক্টলি কী নাম। দাদা আপনার কথাও বললাম, ভালো থাকবেন। এর পাশাপাশি রানাপাড়া থেকে, আমতা রানাপাড়ায়
আমাকে একজন ওখানকার দুর্গাপুজো দেখানোর আবেদন করেছিলেন। আমি অনেক চেষ্টা করেছিলাম তার নামটা খুঁজার জন্য, যাই হোক নামটা পাইনি। সেই দাদাকে আমি ধন্যবাদ জানাই। ওই আমার কি বলে মুসলিম ভাইরা যে সমস্ত বন্ধুরা রয়েছেন তাদের মধ্যে কিন্তু ও একজন, যে নিজের এলাকার পুজো, দুর্গা পুজো, হয়তো ওনার সম্প্রদায় ওনারা হয়তো মুসলিম সম্প্রদায়, কিন্তু ওনার এলাকার যে দুর্গা পুজো সেই বিষয় নিয়ে আমাকে জানিয়েছে, দাদা আমাদের এলাকার দুর্গা পুজোটা আপনি কভার করুন। মানে এই যে বিষয়টা অত্যন্ত মনটা ছুঁয়ে গেছে, বিশ্বাস করবেন কি জানি না। মানে এই ধরনের আমন্ত্রণগুলো না আমাকে বিভিন্ন সময় মনকে খুশি দেয়। এইটাই তো দরকার, আর কি আছে বলুন তো। ভোজান এলাকার একটি সংগঠন আছে, ভোজানে আমি দুর্গাপুজোর সময় গিয়েছিলাম, খুব ভালো ছেলে ওরা নামটা আপনারা একটু মনে করে দেবেন আমাকে ভোজানের। তো ওই ভোজানের দুর্গাপুজোর সময় আমি গিয়েছিলাম, ওরা এত ভালো, মানে ওখানকার প্রায় 20-22 জন ছেলে আছে যারা এক কাট্টা ছেলে। আপনারা একবার বলে দেখুন ওদের দিকে যে দাদা আমাদের এতগুলো রক্ত দরকার, এতজনকে প্রয়োজন, এই ইমিডিয়েট দরকার। আপনি 1 ঘন্টা কি 2 ঘন্টা সময় দেবেন, ওরা আপনাকে উলুবেড়িয়া বা পার্শ্ববর্তী এলাকায় কিন্তু পৌঁছে যাবে রক্ত দিতে। মানে এত অ্যাক্টিভ ছেলে ভোজানের। মানে আপনাদেরকে যদি এই ভিডিওটা দেখাতে পারতাম নিশ্চয়ই বুঝতেন যে কীভাবে এরা এত সুন্দর দায়িত্ব পালন করে। মানে এইটাই হচ্ছে আমাকে এইটাই ভালো লাগে। আপনাদের এলাকা নিশ্চয়ই আপনারা অনেক বন্ধুজন আছেন যারা রক্তদান শিবির করেন, কিন্তু এইরকমভাবে যে ফোন করলেই তারা বাইক নিয়ে ছুটে যাবে উলুবেড়িয়ায় হাসপাতালে গিয়ে তারা রক্ত দিয়ে আসবে, 1 জন 2 জন নয়, 10 জন 12 জন নয়, 20 জন পৌঁছে যায়। ভাবুন তো, এই রকম স্পিরিট যারা থাকে তাদের দিকে সম্মান জানানোর ছাড়া কি থাকে, তাদের স্যালুট করতে হয়। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের প্রাপ্তি। তার একটু দাঁড়া, আমি বলছি নামটা। তো নামটা যদি আমি পেতাম আমি দেখাতাম অবশ্যই। তো যাই হোক, এর পাশাপাশি মাফ করবেন আরও বেশ কিছু জিনিস দেখি। তা হচ্ছে জিকিরা মল্লিক বাড়ির রথ। জিকিরা মল্লিক বাড়ির রথ কিন্তু অত্যন্ত ভালো, আমার খুব ভালো লেগেছে। দামোদরজি ওখানে বসেন, অধিষ্ঠিত হয় রথে। ওখানে জগন্নাথ বলরাম সুভদ্রার জায়গায় ওনাকে বসানো হয় এবং ওনাকে নিয়ে টেনে নিয়ে যায়। মানে এই যে জিনিসটা কিন্তু দুর্দান্ত। আপনার এলাকার কথা আমি বলছি, বিভিন্ন এলাকার কথা বলছি, বলাটা উচিত, কারণ আপনারাই তো আমাদের সব। তো 2023 কিন্তু আমাদেরকে অনেক কিছু দিয়েছে। আমতলা 27-এ আমি বলতে পারি, অন্তত না হলেও কত জায়গায় যে আমি গেছি আমি নিজেই হয়তো হিসেব রাখি না, যে এত মানুষের কাছে গেছি। যেমন ছোট বাড়ি বড় বাড়ি বলে যেটা আছে নারীটে, ওখানকার কিন্তু দুর্গাপুজোর ইতিহাস বহু প্রাচীন। আমি অনেক বছর আগে নিউজ পেপারে খবর করেছিলাম, 2015-2016 সালেও। মানে এত সুন্দর একটা পরিবেশ। আর আজ 2023 শেষে আমার কিন্তু একটা কথা, আপনারা কিছু মনে করবেন না, এই যে ডিজে বক্সে আজকে ধুমধাম আনন্দ হচ্ছে বা বক্স বাজিয়ে আজ নতুন বছরকে স্বাগত জানানো হচ্ছে, দাদা আমি এইগুলো কিন্তু একটু এড়িয়ে যাই, কিছু মনে করবেন না। আপনারা যারা আমাকে বলছিলেন যে দাদা আজ বর্ষবরণ, তো আপনি আসুন আমাদের একটু অনুষ্ঠানটা একটু দেখান, প্লিজ এই বিষয়টা আমাকে বলবেন না। আপনারা যদি আজকে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান করতেন বাচ্চাদের নিয়ে, আমাকে ডাকলে নিশ্চয়ই আমি চলে যেতাম। কিন্তু সাংস্কৃতিক মানে 2024-কে বা নতুন বছরকে শুভেচ্ছা জানাতে বা যদি এই ধরনের ডিজে শো হয়, প্লিজ আমাকে ডাকবেন না। তো আপনারা করুন অনুষ্ঠান, আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাবো নিশ্চয়ই, কিন্তু যদি সাংস্কৃতিক অনুষ্ঠান করতেন আমি নিশ্চয়ই চলে যেতাম। যেমন আমি কদিন আগেই আপনাদেরকে দেখালাম ক্রিসমাস ডেতে জয়পুরে একটা অন্নকূট, অনাদি বাবা যে অন্নকূটটা ছিল, মন ছুঁয়ে গেছে দেখে। অন্তত 25 থেকে 30 হাজার মানুষজন সকাল 10টা থেকে খাওয়া দাওয়া শুরু করেছেন। আর তাদের জন্য মানে যে ব্যবস্থাপনা করা হয়েছে, মন ছুঁয়ে গেছে। মানে এই ধরনের অনুষ্ঠানগুলো না আমি প্রথমবার কভার করলাম, তো খুব ভালো লেগেছে। এর পাশাপাশি খড়িয়াপ কালী পুজো, আপনারা নিশ্চয়ই দেখেছেন ভিডিও। খড়িয়াপ কালী পুজোয় কীভাবে আমরা আনন্দ করি প্রতি বছর, মায়ের জন্য সারা বছর ধরে অপেক্ষা করে থাকি, মা আসবে, মাকে নিয়ে আমরা 2 দিন কাটাবো। তারপরে বিভিন্ন অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানগুলো আমরা কভার করেছি, দেখিয়েছি আপনাদেরকে।
তো এর পাশাপাশি কিছু ভিডিও রয়েছে, কিছু গানের ভিডিও রয়েছে, অদিতি মুন্সি রয়েছে, সেই ভিডিওগুলো আমি ঠিক টাইমে ছেড়ে দেবো। আরও অনুষ্ঠান আছে, আরও। তবে আমার সবথেকে মানে খারাপ লেগেছে যে বন্যার সময় যেভাবে জল গেছে, দামোদর দিয়ে বয়েছে, সেই বন্যার লাইভ কভারেজ কিন্তু আপনাদেরকে আমি প্রাণপণ চেষ্টা করছি প্রতিটা মুহূর্তের আপডেট দিতে। কীভাবে কত জল ছাড়া হচ্ছে, লক্ষ লক্ষ কিউসেক জল ছাড়ছে ডিবিসি, মানে দামোদরের পার উপচে যাওয়ার অবস্থা। প্রতিটা মুহূর্তে রাত 12টার সময় আমি একা দাঁড়িয়ে লাইভ দিয়েছি সাইফোন এলাকা থেকে, জয়পুরের কাছে থেকে। শেয়াগুড়ি বাক্সি যে ক্যানেল গেছে, থলিয়া বাক্সি, যেটা আমি বলুন, ওই ক্যানেলের গায়ে আমি রাত্রি 12টার সময় একা দাঁড়িয়ে লাইভ দিয়েছি, আপনাদেরকে আপডেট দিয়েছি যে কী পরিস্থিতি এখন, কি ভয়াবহ পরিস্থিতি সেই সম্মুখীন ছিল। আপনারা নিশ্চয়ই প্রতিটা মুহূর্তে আপডেট দেখেছেন। শুধু এখানকার মানুষ তো নয়, আপনারা বহু দূর দূরান্ত থেকে খবর দেখেন, আমতলা নিউজ 7 দেখেন, ভালোবাসেন, সেইভাবে আপনাদের পাশে রয়েছে। আর অবশ্য আমার ইউটিউব চ্যানেলটা রয়েছে ওই সেম নামে, আপনারা সেটা হয়তো দেখেন। তো এইভাবেই এগিয়ে চলেছে। 2024-এ আপনারা কী চান নিশ্চয়ই আপনারা ইনবক্সে লিখুন, জানান যে 2024টা এইভাবে চলুক। বিভিন্ন জায়গার খবর আমি লাইভ দেখাবো, অবশ্যই লাইভ দেখাবো, কথা তো দিচ্ছি। আর সেই সঙ্গে আরও একটা বিষয়, গতকাল খুব ভালো একজন দিদিমণি, এবং উনি আমাদের নিয়মিত ভিউয়ার্স, তো আমাকে ফোন করেছিলেন যে ওখানে একজনের মোবাইল চুরি হয়ে গেছে। মোবাইল চুরি হয়েছে কিরকম, খুব গরিব মানুষ, উনি বাগানে এসেছেন সেই ফোনের বিষয়টা থানাকে জানাতে, বাজার করছিলেন ওই নোটে। যাই হোক, নেটওয়ার্কটা একটু আপ ডাউন করছে। তো আপনাদেরকে আরও একটা বিষয় জানাই যে 2024-এ কিন্তু একটা খবর আপনাদেরকে আমি কাল দেখাবো, যেটা হচ্ছে আজকে বলে দেবো নাকি কালকে দেখাবো, যে কালকেই দেখাবো কোনো, যে আমতা বাগনান সড়কে কীভাবে মানে টোটোর দাপট শুরু হয়েছে। শুধু আমতা বাগনান সড়ক নয়, আমতার সর্বত্র এলাকাতে কিন্তু টোটোর দাপট বেড়েছে, যথেষ্ট বেড়েছে। এবং এই টোটোকে নিয়েই কিন্তু বিভিন্ন সময় গণ্ডগোল শুরু হচ্ছে মানুষের মধ্যে। তারা বলতে চাইছে যে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে টোটো ঢুকে যাচ্ছে, মানে বাইক চালকরা অসুবিধে পড়ছেন, সাইকেল চালকরা তারা তো ভীষণ সমস্যায় পড়ছেন। বলছে আরে সাইকেল নিয়ে যাচ্ছে, এসে ট্যাঙ্ক করে ধাক্কা মেরে বেরিয়ে চলে গেল। এই ধরনের ঘটনাগুলো কিন্তু হচ্ছে। তো আপনাদের কাছে অবশ্যই সেই বিষয়টা আমি তুলে দেবো, এবং প্রশাসনের কাছ থেকে একটা বার্তা নেব যে কেন এই ধরনের ঘটনাগুলো আমতা এত বাড়ছে। একে তো বাস স্ট্যান্ডে যে জায়গায়, আমতা বাস স্ট্যান্ডে যে জায়গায়, সেখানে তো মানে নিত্যদিন যানজট হচ্ছে, মানে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে আমতার যানজট অবস্থা। যারা ট্রেন ধরতে যান তারা নিশ্চয়ই সমস্যার মধ্যে পড়ছেন। তো আমতার শহরে যানজটের প্রধান কারণ কিন্তু একটা অবশ্যই টোটোর দাপটে কিন্তু আমতা শহরে যানজটের সৃষ্টি হয়েছে, এটা কিন্তু একদম বাস্তব কথা। প্রশাসন কতটা দেখছে বা প্রশাসন কি নজর রাখছে বিষয়টা, এটা তো তাদের ব্যাপার। কিন্তু আমরা যারা দেখাচ্ছি আমতারা নিউজ 7-এ, আপনাদের কিন্তু জানাই আমতা শহরে টোটোর দাপট নিয়ে অবশ্যই বেশ কিছু খবর আমি করবো। এর পাশাপাশি আমতা যে সিটিসি চলতো না, সিটিসি বন্ধ ছিল, সেই সিটিসি বাস নিয়েও কিন্তু আমি খবর করেছিলাম আপনাদেরকে। অবশেষে সিটিসি বাস চালু হয়েছে, এটা নিশ্চয়ই একটা ভালো খবর। সিটিসি বাস চলছে, কিন্তু সংখ্যায় অনেকটা কম, সীমিত সংখ্যার বাস চলছে। তো বাসের সংখ্যা যদি না বাড়ানো হয়, সেক্ষেত্রে কিন্তু চলাচল মানে যাত্রীদের কিন্তু যারা ধর্মতলার উদ্দেশ্যে যাতায়াত করেন তাদের কিন্তু সমস্যা পড়বেন। এর পাশাপাশি আরও একটা বিষয় আপনাদেরকে তুলে ধরবো, জয়পুর থেকে দীঘা বাস চালু হয়েছে। এটা অবশ্যই একটা ভালো দিক। সকালবেলার দিকে 6:30টার সময়, সম্ভবত 4:30 টাইম করেছে ওরা, দীঘা থেকে ছাড়ছে, এই করবেন জয়পুর থেকে ছাড়ছে, এবং বিকেল 4:10-এ দীঘা থেকে ছাড়ছে। তো এই শিডিউল মেনে কিন্তু দীঘা জয়পুর বাস চলছে। এর পাশাপাশি আপনাদেরকে জানাই যে আমতার বেশ কিছু রুটে কিন্তু গাড়ির সংখ্যা কমে যাচ্ছে। আমতা থেকে যে সমস্ত রুটে বাস চলাচল করতে, তার মধ্যে সাঁকরাইল আছে, বাগনান আছে, উলুবেড়িয়া রয়েছে, এছাড়াও স্প্ল্যানেড রয়েছে, ধর্মতলা যেটা এয়ারপোর্ট রয়েছে, এই সমস্ত রুটে বাস চলাচল করে। তার মধ্যে বেশ কয়েকটি রুটে বাস কমেছে বলে যাত্রীদের কাছ থেকে আমরা জানতে পারছি। তো আমতা শহরে কিন্তু বুকে আরও একটা ভালো খবর আপনাদেরকে অবশ্যই দেব। আমতা শহরে কিন্তু সুপার স্পেশালিটি হসপিটাল, বিশাল বড় বিল্ডিং তৈরি হচ্ছে। এটা অবশ্যই একটা আমতার মানুষজন শুধু নয়, আমতা রিলেটেড যে সমস্ত বিধানসভা ক্ষেত্র রয়েছে, উলুবেড়িয়া উত্তরের মধ্যেই ওটা পড়ছে। এছাড়া আমতা বিধানসভা, জগৎবল্লভপুর বিধানসভা, তো এই সমস্ত বাগনানের দিকে মানে উদয়নারায়ণপুর বিধানসভা ক্ষেত্র। তো এই যে বাগনান
বিধানসভা, মানে এই ধরনের বিধানসভা ক্ষেত্রগুলো কিন্তু মানুষজন উপকৃত হবে। পাঁচলা বিধানসভা ক্ষেত্রের মানুষজন তারা চিকিৎসার জন্য কিন্তু এবার আমতা মাল্টি সুপার স্পেশালিটি হসপিটালে আসবেন চিকিৎসা করাতে। তবে একটা বিষয় অবশ্যই বিভিন্ন যেটা আমরা জানতে পারছি যে বিভিন্ন ধরনের চিকিৎসক এখানে কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসক রাখা হবে। এটাই আমরা চাই, বিশেষজ্ঞ চিকিৎসক টিম ওখানে কিন্তু রাখা প্রয়োজন, তবে কিন্তু চিকিৎসা ব্যবস্থা উন্নত হবে। নাহলে আমতা রুরাল বলে বা যে কোনো রুরাল হসপিটালে যেগুলো হয়, জ্বর নিয়ে রাত্রি এলে হয়তো বাচ্চার বা বয়স্ক মানুষ কোনো অসুখ দেখা দিয়েছে, কোনো গুরুত্বপূর্ণ অসুখ যেটা দেখা প্রয়োজন ইমিডিয়েট, তখনই তাকে লিখে দিয়েছে যান উলুবেড়িয়া চলে যান বা যান মেডিকেলে চলে যান। এই যে বিষয়গুলো এইগুলো কিন্তু বন্ধ হবে আশা করি এই মাল্টি স্পেশালিটি হসপিটালটা চালু হলে, কারণ তখন কিন্তু এখানে সেই ধরনের চিকিৎসা কিন্তু ব্যবস্থা থাকবে। এর পাশাপাশি আরও একটা ভালো খবর আপনাদের জন্য অবশ্যই ছিল, সেটা হচ্ছে MLA গোল্ড কাপ হচ্ছে আমতায়, যেটা হচ্ছে ফুটবল উৎসব চলছে আমতা শহরে, MLA গোল্ড কাপ চলছে। আমিও আসতে পারছি না কদিন ধরে, ফাইনালটা অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব। আর সেই সঙ্গে সবথেকে ভালো যেটা আমার 2024 বা প্রতি বছরই বছর শুরুতে থাকে তা হচ্ছে গঙ্গাসাগর মেলা। এবছরও আপনাদেরকে গঙ্গাসাগর মেলা থেকে কিন্তু লাইভ দেখাবো প্রতিটা দিন, 12, 13, 14, 15 4 দিন এবং 16 তারিখ পর্যন্ত। কান্তা ভালো আছো? হ্যাঁ কান্তা সিং, কান্তা তোমাকেও শুভেচ্ছা, তুমি অনেক খবর দিয়েছো, অনেক বিষয় জানিয়েছো, অবশ্যই তোমার কাছে অনেক কৃতজ্ঞ। ভালো থাকবে, নতুন বছর তোমার শুভেচ্ছা রইল। তো যেটা বলছিলাম গঙ্গাসাগরে কিন্তু প্রতিদিন আপনাদেরকে লাইভ দেখাবো কপিল মুনির আশ্রম থেকে, পুরো মন্দিরের ভিতর থেকে, সেই সঙ্গে সাগর তট, মুড়িগঙ্গা নদী এবং পুরো মেলা প্রাঙ্গণ এবং সেখানে যে সমস্ত অনুষ্ঠান হবে সবটাই কিন্তু আপনাদেরকে আমি দেখাবো প্রতিদিন। তো 12 তারিখ থেকে আমি যাচ্ছি গঙ্গাসাগর, থাকবো 16 তারিখ পর্যন্ত। প্রতিটা দিন আপনাদের কিন্তু মেলা চত্বর থেকে সমস্তটা লাইভ দেখানোর আমি চেষ্টা করব। একসঙ্গে নাগা বাবাদেরকে, সেই সাধু বাবাদেরকেও অবশ্যই দেখাবো।